চন্দ্রকোনা উত্তর পশ্চিম ও উত্তর মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুরের দিকে যাত্রা করলে প্রথমে ঘাটাল মহকুমা অতিক্রম করতে হয়। ঘাটালের দক্ষিণে তমলুক মহকুমা। ঘাটাল ও তমলুক নিয়ে মেদিনীপুরের পূর্ব সীমান্ত। ঝাড়গ্রাম থেকে যাত্রা করে মেদিনীপুরের উত্তর সীমান্ত পরিক্রমা করে আমরা পূর্ব সীমান্তে পদক্ষেপ করেছি। মেদিনীপুরের এই উত্তর পূর্ব সীমান্তের ঠিক সঙ্গমস্থলে চন্দ্রকোনা। অতি প্রাচীন সুসমৃদ্ধ জনপদ চন্দ্রকোনা আজ ধ্বংসস্তূপে পরিণত বললেও ভুল হয় না। সমৃদ্ধির অনেক কারণও আজ অপসারিত। অন্যদিক থেকে চন্দ্রকোনার আজও একটি গুরুত্ব আছে, মেদিনীপুরের আঞ্চলিক ইতিহাসে তো বটেই, পশ্চিম বাংলার ইতিহাসেও। সেটি সাংস্কৃতিক গুরুত্ব। পশ্চিম ও পূর্ব থেকে দুটি স্বতন্ত্র সংস্কৃতি ধারার বিচিত্র মিলন ও বিচ্ছেদ হয়েছে চন্দ্রকোনায়। উৎকলের রাজারা একাধিকবার মেদিনীপুর পর্যন্ত রাষ্ট্রীয় আধিপত্য বিস্তার করেছেন এবং তার ফলে সাংস্কৃতিক লেনদেনও হয়েছে। মেদিনীপুরে তার সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন রয়েছে দেবালয় স্থাপত্যে। একমাত্র ঘাটাল মহকুমা এই প্রভাব থেকে অনেকটা মুক্ত। চন্দ্রকোনা এই প্রভাবাঞ্চলের শেষ সীমানা মনে হয়। বাংলাদেশের অধিকাংশ প্রাচীন জনপদের ধারাবাহিক ইতিহাস পুনরুদ্ধার করা খুব কঠিন। বিচিত্র সব কিংবদন্তির অন্তরালে এমনভাবে আসল ইতিহাস আত্মগোপন করে থাকে যে সহজে তার লুপ্ত ধারাটি খুঁজে পাওয়া যায় না। চন্দ্রকোনার লুপ্ত ইতিহাস সম্বন্ধেও তাই বলা যায়। ইতিহাস যখন ছোট বড় রাজবংশের প্রতাপ ও ঐশ্বর্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল, তখন কিংবদন্তিগুলিও এক যে ছিল রাজার কাহিনী কেন্দ্র করে রচিত ও প্রচলিত হওয়া স্বাভাবিক। চন্দ্রকোনার অতীত ইতিহাস সম্বন্ধেও এরকম অনেক রাজা ও রাজবংশের কীর্তিকথা লোকমুখে শোনা যায়। যেমন মহাভারতের মধ্যম পাণ্ডব ভীমসেনের সমসাময়িক চন্দ্রকেতু নামে কোনো রাজা চন্দ্রকোনায় রাজত্ব করতেন। চন্দ্রকোনা নাম তার নাম থেকেই হয়েছে। ইন্দ্রকেতু নামে রাজপুত রাজা চন্দ্রকোনায় ছিলেন। নরেন্দ্রকেতু ছিলেন। চৌহান বংশীয় বীরভানু সিংহ চন্দ্রকোনার রাজা ছিলেন। হরিভানু নামে আর এক রাজা ছিলেন। তারপর রাজা মিত্রসেন। এরকম অনেক রাজার কাহিনী চন্দ্রকোনা প্রসঙ্গে শোনা যায়। শুনতে ভালো লাগে, রূপকথার মতন রোমাঞ্চকর। অনেক গড়, অনেক পুষ্করিণী, অনেক মন্দির তাঁদের গৌরবময় স্মৃতির সঙ্গে জড়িত। শুধু রাজাদের নয়, রানীদের নিয়েও অনেক গল্প আছে। যেমন চন্দ্রকোনার রাজা নরেন্দ্রকেতুর পুত্র চন্দ্রকেতু দীর্ঘকাল রাজত্ব করবার পর চন্দ্রকোনার শ্রীবৃদ্ধিতে ঈর্ষান্বিত হয়ে বগরীর রাজা রঘুনাথ সিংহ চন্দ্রকোনা আক্রমণ করেন। বৃদ্ধ চন্দ্রকেতু যুদ্ধক্ষেত্রে বীরের মতন প্রাণ বিসর্জন দেন। সেই দুঃখে রাজমহিষীরাও জহরব্রত করে প্রাণোৎসর্গ করেন। যে স্থানে তাঁরা এই কঠিন ব্রত উদযাপন করে জীবনদান করেন, সেই স্থানেই এখন জহর পুষ্করিণী আছে। এরকম অনেক কাহিনী চন্দ্রকোনার পথে ঘাটে শোনা যায়। তার অবশ্য একটা যুক্তি আছে। চন্দ্রকোনা প্রাচীন জনপদ, মধ্যযুগের আরও অনেক জনপদের মতন। এখানেও স্থানীয় ভূস্বামীরা ও সামন্তরা রাজকীয় প্রতাপে রাজত্ব করতেন। তাদের অনেকেরই ইতিহাস লেখাজোখা নেই। যা আছে তা ওই প্রাচীন গড়বাড়ি ও জীর্ণ দেবালয়ের ধ্বংসাবশেষ। তা অনেক আছে চন্দ্রকোনায়। তার সামনে দাঁড়ালেই কল্পনাপ্রবণ মন স্বভাবতই কিংবদন্তির জন্য আকুল হয়ে ওঠে। নিরেট পাথুরে প্রমাণের পক্ষপাতী ঐতিহাসিকদের লৌহচিত্রেও রোমাঞ্চের সঞ্চার হয়। সুললিত সহজবোধ্য গদ্য লিখতেও অক্ষম যাঁরা, তাঁরাও কাব্য রচনার জন্য উন্মুখ হয়ে ওঠেন। সাধারণ লোক তো হবেই। সাধারণ মানুষের মন নিরেট ঐতিহাসিকদের মতন সলিড নয়। কিংবদন্তির পক্ষে এইটুকুই যুক্তি। চন্দ্রকোনার কিংবদন্তির যুক্তিও তাই। কিংবদন্তির আড়াল থেকে ইতিহাসের যে ক্ষীণ কাঠামোটি চোখের সামনে ভেসে ওঠে, তা মোটামুটি বিশ্বাসযোগ্য বলা যায়। সেটি পাণ্ডব ভীমসেনের সমসাময়িক কোনো রাজার কাহিনী নয়। মনে হয় বগরির মতন চন্দ্রকোনাও বিষ্ণুপুরের মল্ল রাজাদের অধিকারভুক্ত ছিল। পঞ্চদশ কি ষোড়শ খ্রিস্টাব্দের কোনো সময় বগরি, চন্দ্রকোনা প্রভৃতি অঞ্চলে
বিদেশি বা দেশি সামন্তরা আধিপত্য বিস্তার করেন। সেকালে স্থানীয় সামন্তদের এরকম আঞ্চলিক আধিপত্য ও স্বাতন্ত্র্য প্রতিষ্ঠার ব্যাপার ইতিহাসের নৈমিত্তিক ঘটনা ছিল। বগরের গজপতি সিংহের সমসাময়িক ইন্দ্রকেতু নামে কোনো রাজা সেই সময় চন্দ্রকোনার সামন্ত হন। ইন্দ্রকেতুর পরে নরেন্দ্রকেতুর কথা শোনা যায়। নরেন্দ্রকেতুর পুত্র চন্দ্রকেতুর সময় বগরির রাজারা চন্দ্রকোনা দখল করেন। ১৬০০ খ্রিস্টাব্দের শেষে বা সপ্তদশের প্রথমে চৌহান বংশীয় বীরভানু নামে কোনো রাজা চন্দ্রকোনায় রাজত্ব করেন। এই সময় চৌহান বংশীয় চৌহান সিংহ বগরি রাজ্য দখল করেন। বীরভানুর পর হরিভানু বা হরিনারায়ণ চন্দ্রকোনার রাজা হন। হরিভানুর পত্নী লক্ষণাবতী বিষ্ণুপুর রাজবংশের হোল মল্লের কন্যা এবং নারায়ণ মল্লের ভগিনী। এই লক্ষণাবতী রাজা মিত্রসেনের মাতা। এখনও কিংবদন্তি ও কল্পনায় মেঘলোক ছেড়ে আমরা বাস্তব ইতিহাসের মর্তলোকে অবতরণ করতে পারিনি। চন্দ্রকোনার স্থানীয় সামন্তদের ইতিহাস কিছুটা পুনরুদ্ধার করা সম্প্রতি সম্ভব হয়েছে। নবাবিষ্কৃত বাহারিস্তানি ঘায়েবি নামক ফার্সি বিবরণটির ইংরেজি অনুবাদ গ্রন্থাকারের টিকা টিপ্পণী সহ আসাম গভর্নমেন্টের পুরাতত্ত্ব বিভাগ থেকে প্রকাশিত হয়েছে। মোগল যুগে জাহাঙ্গীর বাদশাহের রাজত্বকালের গোড়ার দিকে ব্র্যাকেটে সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে ব্র্যাকেট ক্লোজড বাংলাদেশের জমিদারদের বিরুদ্ধে মোগল অভিযানের কাহিনী বাহারিস্তানে সবিস্তারে লিপিবদ্ধ করা হয়েছে। এই বিবরণের ঐতিহাসিক মূল্য অবিসংবাদিত। বাহারিস্তানের মধ্যে মেদিনীপুরের অন্যান্য জমিদারদের সঙ্গে চন্দ্রকোনা, বরদা প্রভৃতি অঞ্চলের জমিদারদের নাম পাওয়া যায়। তাতে দেখা যায় সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে বাংলার জমিদারদের বিরুদ্ধে মোগল অভিযানের সময় চন্দ্রকোনার ভূস্বামী বলে চন্দ্রভান ও বীরভান নামে দুজন জমিদারের নাম উল্লেখ রয়েছে। চন্দ্রভান সম্পর্কে বলা হয়েছে, ওয়ান অফ দ্য শিকদার্স ব্র্যাকেটে রেভিনিউ এজেন্টস ব্র্যাকেট ক্লোজ অফ ইহতিমাম খান হু ওয়াজ দ্য শিকদার অফ জাহানাবাদ ব্রট চন্দ্রভান and other zamindars of Chandrakuna, Borda and Jhakra to the presence of Mirza Nathan. The Mirza dispatched his elder brother Mirza Muhammad Murad, appointing him as the Fauzdar of that region, along with 700 horsemen, 1700 infantry consisting of expert musketeers and archers, 10 war elephants and other equipments of war. The whole of these territories bracketed Chandrakuna etc. bracket closed were assigned as Jagirs to Chandrabhan and other zamindars. The zamindar of Barda named Dalpat, who was a minor and was a near relation of Chandrabhan, was kept in his bracketed Nathan's bracket closed service. But as fate decreed, Chandrabhan as well as other zamindars proved disloyal and did not join the expedition. It became incumbent upon Muhammad Murad to punish these people first of all. Bracket Baharistan-e-Ghaibi, Volume 1, page 130, bracket closed. জাহানাবাদের শিকদার ইতিমাম খাঁ চন্দ্রকোনা, বরদা ও ঝাকরার ব্র্যাকেটে ঝাড়গ্রাম প্রশ্নবোধক চিহ্ন ব্র্যাকেট ক্লোজড জমিদারদের মির্জা নাথনের কাছে তলব করে আনেন। মির্জা তাঁর অগ্রজ মুরাদকে ফৌজদার করে বহু সৈন্য সামন্ত পাঠান। চন্দ্রকোনা, বরদা প্রভৃতি অঞ্চল জায়গির হিসাবে চন্দ্রভান ও অন্যান্য ভূস্বামীরা ভোগ করতেন। বরদার জমিদার দলপত তখন নাবালক ছিলেন এবং তিনি চন্দ্রভানের একজন নিকট আত্মীয়। এইসব ভূস্বামীদের মোগলদের পক্ষে যুদ্ধাভিযানে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু চন্দ্রভান বা অন্যান্য জমিদাররা তা দেননি। তার জন্য মুরাদ তাঁদের দণ্ড দিতে বাধ্য হন। এসব কথা বাহারিস্তানে আছে। পরিষ্কার বোঝা যায় জাহাঙ্গীরের রাজত্বকালে সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে চন্দ্রভান নামে কোনো জায়গিরদার চন্দ্রকোনার অধিপতি ছিলেন। এও জানা যায় যে তাঁরই বংশের কোনো নিকটাত্মীয় বরদার জায়গিরদার ছিলেন।
উভয়ই মোগলের বিরুদ্ধে বিদ্রোহ করে দণ্ডিত হয়েছিলেন। চন্দ্রভান ছাড়া বীরভান নামে আর একজন ভূস্বামীর উল্লেখ আছে বাহারিস্তানে, ব্র্যাকেটে পৃষ্ঠা 328 ব্র্যাকেট ক্লোজড। সেখানে বলা হয়েছে, ইফ হি লার্নড দ্যাট বাহাদুর খান হিজলিওয়াল অ্যান্ড বীরভান জমিদার অফ চন্দ্রকুনা were unwilling to present themselves (at the governor's court) they should be brought by force by any means he thought best Baharistan Volume 1 328 ভান উপাধিসহ দুজন জমিদারের নাম বাহারিস্তানের মধ্যে পাওয়া যায়। মনে হয় ভান উপাধিধারী বা ভান বংশীয় জমিদাররা একসময় চন্দ্রকোনায় প্রভুত্ব করতেন। সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে চন্দ্রভানের নাম পাওয়া যায়, কিন্তু কয় পুরুষ ধরে তাঁরা জায়গির ভোগ করছিলেন তা জানা যায় না। ভানদের আগে পাঠান আমলে বা হিন্দু আমলে কারা আধিপত্য করতেন তাও জানবার উপায় নেই। চন্দ্রকেতু নামে চন্দ্রকোনার যে রাজা কল্পনা ও কিংবদন্তির অস্পষ্ট মেঘলোকে বিরাজ করছেন তার বাস্তব ইতিহাস জানবার উপায় নেই। চন্দ্রকোনায় প্রবাদ আছে যে ভান বংশের বীরভান চন্দ্রকেতু বংশের শেষ রাজাকে গদিচ্যুত করে চন্দ্রকোনার রাজা হন। আমরা দেখেছি চন্দ্রভানের পরবর্তী জমিদার বলে বাহারিস্তানে বীরভানের নাম করা হয়েছে। চন্দ্রভানকে গদিচ্যুত করে বীরভানের পক্ষে চন্দ্রকোনা দখল করাও আদৌ আশ্চর্য নয়। হয়তো তিনি তাই করেছিলেন এবং সপ্তদশ শতাব্দীতে চন্দ্রভান লোকপ্রবাদে চন্দ্রকেতু হয়েছেন। কিন্তু ভান বংশ ঠিক আছে, বীরভানও ঠিক আছে। বীরভানের পুত্র হরিনারায়ণ বা হরিভান। সপ্তদশ শতাব্দীর গোড়ার দিক যদি চন্দ্রভানের শেষ রাজত্বকাল ধরা যায়, তাহলে হরিভানের রাজত্বকাল প্রায় সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি হয়। চন্দ্রকোনার বিখ্যাত লালজির মন্দিরে যে সুদীর্ঘ শিলালিপিটি আছে তার পাঠোদ্ধার করলেও এই ইতিহাসের আশ্চর্য সমর্থন পাওয়া যায় এবং ঐতিহাসিক কালও মিলে যায়। শিলালিপিটি উদ্ধৃত করে দিচ্ছি। 1 নম্বর ফুটনোট, যোগেশচন্দ্র বসুর মেদিনীপুরের ইতিহাস গ্রন্থে শিলালিপির যে পাঠ নেওয়া হয়েছে 325 পৃষ্ঠার পাদটিকায় তা নির্ভুল নয়। আবার টেক্সটে ফিরে আসছি। শিলালিপিটির ঐতিহাসিক গুরুত্ব খুব বেশি বলে তার পাঠোদ্ধার শুদ্ধ হওয়া প্রয়োজন। বাসুদেবপুরের ব্র্যাকেটে ঘাটাল পণ্ডিত শ্রী পঞ্চানন রায় কাব্যতীর্থ মহাশয় ব্র্যাকেটে আমার ভ্রমণসঙ্গী ছিলেন ব্র্যাকেট ক্লোজড। এই শিলালিপির পাঠোদ্ধারে আমাকে সাহায্য করেছেন। লিপিটি এই: শুভমস্তু শকাব্দা 1577 শাকে অশ্বি মুনি বা নেন্দৌ বৈশাখে শুক্লপক্ষকে তৃতীয়ায়াং ভৃগুদিনে আরম্ভয়স্য বভূবহ। শ্রী হরিনারায়ণ নৃপস্য পত্নী শ্রী লক্ষণাবতী শ্রী রাধাকৃষ্ণয় প্রীত্যে নবরত্নমিদং দদৌ। রাধাকৃষ্ণ পদারবিন্দ রৌশিকা শ্রীবীরভানোর্বধূ। পত্নী শ্রী হরিনারায়ণস্য নৃপতে প্রখ্যাতকীর্তে খিতৌ। মাতা শ্রীযুত মিত্রসেন পতে শ্রীহোলরায়াত্তজা। শ্রীনারায়ণ মল্লভূপভোগিনী রম্যং দদৌ মন্দিরম। গিরিধারী পদাম্ভোজে নবরত্নমিদং শুভং। নির্মায় বহুযত্নেন সমর্পিতবতী মুদ্রা। পৌরাণিক শ্রীমোহন চক্রবর্তী শ্রী গোকুলদাস। হরিনারায়ণের পত্নী, বীরভানের পুত্রবধূ, মিত্রসেনের মাতা, হোল রায়ের কন্যা এবং মল্লভূপ শ্রীনারায়ণের ভগিনী এই নবরত্ন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। শাকেয়সী মুনিবানেন্দৌ এই পংক্তির অর্থ 1571 শকাব্দে মন্দির নির্মাণ আরম্ভ হয়, অর্থাৎ 1571 থেকে 1577 শকাব্দে যথাক্রমে এ মন্দিরের আরম্ভ ও নির্মাণ কার্য সমাপ্ত হয়। 1571 শকাব্দ সমান সমান 1649 খ্রিস্টাব্দ এবং 1577 শকাব্দ সমান সমান 1655 খ্রিস্টাব্দ। হরিভান বা হরিনারায়ণের রাজত্বকাল চন্দ্রভান, বীরভান, হরিভান এই পরম্পরা ধরে বিচার করলে বাহারিস্তানের উল্লিখিত সময়ের সঙ্গে মিলে যায়।
চন্দ্রকোনার এই ইতিহাসটুকুই প্রামাণিক এবং নির্ভরযোগ্য। সপ্তদশ শতাব্দীতে যখন ভান বংশের রাজারা ব্র্যাকেটে সেকালের শক্তিশালী জায়গিরদার জমিদাররা সকলেই প্রায় রাজা খিতাব পেতেন, চন্দ্রকোনায় রাজত্ব করতেন, তখন চন্দ্রকোনার স্বর্ণযুগ। আমার ধারণা বাহারিস্তানে যে চন্দ্রভান রাজার নাম আছে তার নামেই চন্দ্রকোনা নাম হয়েছে। 52 বাজার 53 গলি নিয়ে যে চন্দ্রকোনা কথায় বলে, তার পত্তন সেই সময় হয়েছিল। তাঁতশিল্প, চিনি, বাসনকোসন, ঘি ইত্যাদি চন্দ্রকোনার বিখ্যাত ব্যবসায়ের দ্রব্য বলে গণ্য ছিল। চন্দ্রকোনার সেই অতীতের সমৃদ্ধি এখন আর নেই, তার স্মৃতিচিহ্নও নেই। পথে পথে বড় বড় অট্টালিকা ও বসতবাড়ি এবং অগণিত দেবালয়ের ধ্বংসাবশেষ চন্দ্রকোনার অতীত সমৃদ্ধির সাক্ষী। দেবদেউলের সংখ্যা চন্দ্রকোনায় আজও যা আছে, দেখলে অবাক হতে হয়। একসময় যে কত ছিল, এবং কেবল সন্ধ্যারতির ঘণ্টা বাজলে চন্দ্রকোনার 52 বাজার 53 গলি যে কিভাবে সরগরম হয়ে উঠত, তা যে কেউ চন্দ্রকোনায় পদার্পণ করলেই কল্পনা করতে পারবেন। ঘুরতে ঘুরতে মনে হয় পাড়ার যেন শেষ নেই, অলিগলির যেন অন্ত নেই। এমন কোনো পাড়া বা গলি নেই চন্দ্রকোনায় যেখানে কয়েকটি জীর্ণ দেবালয় নেই। সবই প্রায় পরিত্যক্ত ও জীর্ণ। মনে হয় এক সময় প্রত্যেক বর্ধিষ্ণু পরিবারের প্রতিষ্ঠিত দেবালয় ছিল চন্দ্রকোনায়। পরিত্যক্ত ভদ্রাসন গৃহের সংলগ্ন দেবালয় অনেক আছে। ঘরবাড়ি ছেড়ে মানুষ চলে গেছে, দেবালয় ছেড়ে দেবতারাও চলে গেছেন। চন্দ্রকোনার তন্তুবায় বণিকদের পাড়াটি দেখলে যে কেউ স্তম্ভিত হয়ে যাবেন। কলকাতার যে কোনো প্রাসাদবহুল এলাকার মতন একটি পাড়া, কিন্তু প্রতিটি অট্টালিকা জীর্ণ ও পরিত্যক্ত, ঠিক ভূতের বাড়ির মতন। একটি গ্রামের মধ্যে এরকম বিস্তৃত ধ্বংসস্তূপ সচরাচর দেখা যায় না। পশ্চিম, দক্ষিণ ও উত্তর মেদিনীপুরের দেবালয় স্থাপত্যে উড়িষ্যার প্রভাব খুব বেশি দেখা যায়। মেদিনীপুর পর্যন্ত উৎকলের রাজারা অভিযান করে একাধিকবার দখল করেছেন, এবং তখন তাঁরা যেসব দেবালয় প্রতিষ্ঠা করেছেন তা নিজেদের দেশীয় রীতি অনুযায়ী। মনে হয় উৎকলের শাসকদের সঙ্গে সেখানকার শিল্পীরাও বাংলাদেশে এসেছিলেন এবং বাঙালি শিল্পীদের সঙ্গে আদান প্রদানও হয়েছিল। বাঙালি শিল্পীরা নিজেদের দেবালয় স্থাপত্যের স্বাতন্ত্র্য যে বর্জন করেননি, শেষ পর্যন্ত বাংলার বঙ্কিম চৌচালা ও আটচালা লোকালয়ের মতন দেবালয়গুলি তার প্রমাণ। উড়িষ্যার রেখ দেউল নিয়ে পরীক্ষা করে বাঙালি শিল্পীরা শেষ পর্যন্ত পঞ্চরত্ন, নবরত্ন মন্দিরের রত্ন বা অলঙ্কার রূপে ব্যবহার করেছেন। মন্দিরের মৌলিক গড়ন বঙ্কিমাকার বাংলার কুটিরের মতন রেখেছেন। উড়িষ্যার দেবালয় স্থাপত্যের একটানা প্রভাব পূর্বাভিমুখে প্রথমে যেন চন্দ্রকোনায় এসে রুদ্ধ হয়েছে মনে হয়। ঠিক এইখান থেকেই আরম্ভ হয়েছে বলা চলে বিষ্ণুপুর কেন্দ্রিক বাংলার নিজস্ব দেবালয় স্থাপত্যের প্রভাব। বিষ্ণুপুর, ঘাটাল, হুগলি মিলে বাংলার নিজস্ব স্থাপত্য রীতির যে দুর্ভেদ্য ব্যূহ রচিত হয়েছে, তার মধ্যে উড়িষ্যার স্থাপত্য রীতি প্রবেশাধিকার পায়নি বলে মনে হয়। চন্দ্রকোনাই যেন তার সীমানা। উড়িষ্যার রীতি দেবালয় স্থাপত্যে সামান্য প্রতিফলিত হলেও পশ্চিম বাংলার নিজস্ব রীতির প্রভাব এখানে অনেক বেশি। পঞ্চরত্ন মন্দিরের ছড়াছড়ি পথে চাঁদনি রীতির মন্দিরও যথেষ্ট। লালজির মন্দিরটি বৃহৎ বাংলা মন্দির, আটচালা, চারচালা ও পঞ্চরত্ন মন্দিরও প্রাঙ্গণের মধ্যে আছে। এমনকি একটি পাথরের জোড় বাংলা মন্দিরও আছে চন্দ্রকোনায়, যা নির্মাণ কৌশলে ইটের মন্দিরকেও হার মানায়। বোঝা যায় বিষ্ণুপুরের স্থাপত্য রীতির প্রভাব চন্দ্রকোনার সীমান্তে উড়িষ্যার রীতিকে প্রতিহত করেছে। চন্দ্রকোনার পর থেকে ঘাটাল, হুগলি পর্যন্ত বাংলা স্থাপত্য রীতির একচ্ছত্র প্রতিপত্তি দেখা যায়, যেমন লোকালয়ে তেমনি দেবালয়ে। চন্দ্রকোনায় সব সম্প্রদায়েরই দেবদেবী আছেন, থাকাই স্বাভাবিক, কিন্তু তার মধ্যে ধর্মঠাকুর ও কামিন্নার প্রতিপত্তি উল্লেখযোগ্য।
পশ্চিমবঙ্গে ধর্ম ঠাকুরের প্রভাব এলাকা প্রসঙ্গে চন্দ্রকোনার বিশেষ গুরুত্ব আছে বলে মনে হয়। চন্দ্রকোনার পশ্চিমে মেদিনীপুরের বিস্তৃত অঞ্চলকে ধর্ম ঠাকুর বর্ণিত অঞ্চল বললে ভুল হয় না। আমি যতদূর জানি ও খবর পেয়েছি, গোটা ঝাড়গ্রাম মহকুমায় ধর্ম ঠাকুর কোথাও নেই। দক্ষিণে কাঁথি মহকুমায় দু একটি ধর্ম ঠাকুরের কথা লোকমুখে শুনেছি, তেমন বিশ্বাসযোগ্য নয়। ধর্মনিরঞ্জনপন্থী কোনো সম্প্রদায় বা পরিবার ওই স্থানে গিয়ে বসবাস করার জন্য হয়তো ধর্মপূজা করতে পারেন। তমলুক মহকুমায় এখনও পর্যন্ত যতটুকু খবর পেয়েছি তাতে ময়না ছাড়া আর কোথাও ধর্ম ঠাকুরের বিশেষ পূজার্চনা হয় না। উত্তর মেদিনীপুরের গড়বেতা চন্দ্রকোনা থেকে ধর্ম ঠাকুরের প্রতিপত্তি আরম্ভ হয়েছে বলা চলে। গড়বেতা চন্দ্রকোনা থেকে আরম্ভ করে পূবে হুগলির আরামবাগ মহকুমা, দক্ষিণ পূবের ঘাটাল মহকুমা, উত্তরে বিষ্ণুপুর মহকুমা এবং তার সংলগ্ন দামোদরের দক্ষিণ তীরবর্তী দক্ষিণ বর্ধমানের রায়না গোতান অঞ্চল, এই হল পশ্চিমবঙ্গের ধর্ম ঠাকুর পূজার সর্বাধিক প্রতিপত্তি কেন্দ্র। উড়িষ্যার জাজপুর ব্র্যাকেটে কেউ কেউ বলেন ব্র্যাকেট ক্লোজড যদি ধর্মপূজার আদিকেন্দ্র হয়, তাহলে মেদিনীপুরের যেসব অঞ্চলে উড়িষ্যার অন্যান্য প্রভাব যথেষ্ট রয়েছে দেখা যায় ব্র্যাকেটে, যেমন দেবালয় স্থাপত্যে ব্র্যাকেট ক্লোজড, সেখান থেকে ধর্ম ঠাকুরের প্রভাব একেবারে লুপ্ত হয়ে গেল কি করে, এ প্রশ্ন স্বভাবতই মনে জাগে। ব্যবহার্য শিল্পকলা অনেক সময় দেখা যায় উৎপত্তি কেন্দ্র থেকে অন্যত্র স্থানান্তরিত হয়ে প্রাধান্য পায় নানা কারণে, কিন্তু লোকাচরিত ধর্ম সাধারণত সেইভাবে স্থানান্তরিত বা কেন্দ্রান্তরিত হয় না। তাই মনে হয় ধর্মনিরঞ্জনপন্থীদের আদি কেন্দ্রের সন্ধান যদি বৈজ্ঞানিক উপায়ে করতে হয়, তাহলে পূর্বোক্ত সর্বাধিক প্রতিপত্তি কেন্দ্রেই করতে হবে বা করা উচিত। এই কেন্দ্রের উত্তর পশ্চিম সীমান্ত হল গড়বেতা ও চন্দ্রকোনা। চন্দ্রকোনার পুরাতন ধর্মমন্দিরগুলি দেখলে বোঝা যায় কীরকম ধর্ম ঠাকুরের প্রতিপত্তি ছিল এখানে একসময়। গোবিন্দপুর, নরহরিপুর, জয়ন্তীপুর প্রভৃতি পাড়ায় এখন একত্র কটি মন্দিরের মধ্যে দলবদ্ধভাবে ধর্ম ঠাকুর বিরাজ করেন, অর্থাৎ বিভিন্ন পাড়া থেকে উদ্বাস্তু ধর্ম ঠাকুররা ক্রমে আশ্রয় অভাবে একই মন্দিরের মধ্যে এসে বাস করছেন। তাদের সেবায়েত ও পূজারীরা অনেকেই হয় নির্বংশ হয়েছেন অথবা কর্মোপলক্ষে দেশত্যাগী হয়েছেন। গোবিন্দপুর পাড়ায় শীতল নারায়ণ, স্বরূপ নারায়ণ, রাজবল্লভ রায়, বাঁকুড়া রায় একত্রে একই মন্দিরে বিরাজ করেন এবং তাদের সঙ্গে জয়দুর্গা, কালীবুড়ি, রায়বুড়ি প্রভৃতি ধর্মকামিন্যাগণও থাকেন। জয়ন্তীপুর পাড়াতেও বহু ধর্ম ঠাকুর একত্রে বিরাজ করেন দেখা যায়। চন্দ্রকোনার 53 গলির অন্তত 53টি ধর্ম ঠাকুর আজও কয়েকটি মন্দিরের ভিতর থেকে বোধহয় খুঁজে বার করা যায়। নরহরিপুর পাড়ায় কলকলি দেবী আছেন, ধর্ম ঠাকুরের কামিন্যা তিনি। প্রাচীন পঞ্চরত্ন দেবালয়ে ধর্ম ঠাকুরসহ বিরাজ করেন। মন্দিরের গায়ে লিপিও আছে, প্রতিষ্ঠিতমিদং শাকে পক্ষাব্জ বসু চন্দ্রমে রাধাক্ষয় তৃতীয়ায়াম দিংমানে কুজো বাসরে, ব্র্যাকেটে 1290 সাল 10ই বৈশাখ ব্র্যাকেট ক্লোজড। এর বাম দিকে আরেকটি ভগ্নলিপি আছে, কলকলি পদং ধ্যাত্যা তস্যা গৃহমিদম ... তাম্বুলি। প্রায় 70-72 বছর আগে কোনো তাম্বুলি বণিক মন্দিরটি কলকলি ধর্মকামিন্যার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের মধ্যে বিরাট কুর্মমূর্তি ধর্ম ঠাকুর আছেন। চন্দ্রকোনায় যত ধর্ম ঠাকুর দেখেছি সবই কুর্মমূর্তি এবং এত জীবন্ত মূর্তি যে মনে হয় পাথরের নয়, রক্ত মাংসের। কেবল চন্দ্রকোনায় নয়, পূর্বে ধর্ম ঠাকুরের যে প্রতিপত্তি কেন্দ্রের কথা বলেছি তার সর্বত্রই যেসব ধর্ম ঠাকুরের মূর্তি দেখেছি, ব্র্যাকেটে কমপক্ষে 1000 হবে ব্র্যাকেট ক্লোজড, তার অধিকাংশই কুর্মমূর্তি। চন্দ্রকোনা, জারা,
রামজীবনপুর, ঘাটাল, গোঘাট প্রভৃতি অঞ্চলে এত সুন্দর নিখুঁত সব বড় বড় কুর্মমূর্তি আছে, যা ভাস্কর্যের নিদর্শন হিসাবেও উল্লেখযোগ্য। কেউ কেউ বলেন ধর্মঠাকুরের কুর্মমূর্তিটা প্রধান নয়, একখণ্ড প্রস্তর মূর্তি আসল। নৃবিজ্ঞানের বিভিন্ন জার্নালে এই ধরনের ঢালাই মন্তব্য সংবলিত গবেষকদের উক্তি দেখা যায়। লোকধর্ম সম্বন্ধে গবেষণা লোকালয় থেকে দূরে আরাম কেদারায় বসে করলে যা হয়, ধর্মঠাকুর সম্বন্ধে আজ পর্যন্ত অধিকাংশ গবেষণাই তাই হয়েছে। কিছুই প্রতিপন্ন হয়নি এবং অনুসন্ধানও হয়নি কিছুই। পশ্চিমবঙ্গে ধর্মঠাকুরের কুর্মমূর্তিটাই প্রধান ও আসল, বাকি সব মূর্তি গৌণ ও বিকল্প মূর্তি। এ কথা আজ যথেষ্ট জোর দিয়েই বলা যায়। এ কথাও ঠিক যে বিষ্ণুর কুর্মাবতারের সঙ্গে এ কুর্মের কোনো সম্পর্ক নেই, ছিল না কোনো কালে। ধর্মের কামিন্যাদের জয়দুর্গা, কলকলি, কালীবুড়ি, রায়বুড়ি, রায়বাঘিনী ইত্যাদি নামও লক্ষণীয়। বন্য লোকধর্মের ধারা যে ধর্মপূজার মধ্যে যথেষ্ট পরিমাণে মিশে গেছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। বৌদ্ধ ধর্মের প্রভাবও যে এর মধ্যে কিছুটা পড়েছে, তা অস্বীকার করা যায় না। অবিকল স্তূপের মতন ছোট ছোট পাথরের স্তূপ এ অঞ্চলের অনেক ধর্ম মন্দিরে দেখেছি। ভাস্করের খোদাই করা হাতে গড়া পাথরের স্তূপ, স্বাভাবিক স্তূপাকৃতি প্রস্তরখণ্ড নয়, ধ্যানী বুদ্ধমূর্তির মতন ছোট ছোট ব্র্যাকেটে 2-3 ইঞ্চি ব্র্যাকেট ক্লোজড পাথরের মূর্তিও অনেক ধর্ম মন্দিরে দেখা যায়। এগুলির অর্থ আছে নিশ্চয়, অন্তত একদা ছিল। শৈবধর্মীরাও পরে যথেষ্ট প্রভাব বিস্তার করেছেন, অনেক ক্ষেত্রে ধর্মঠাকুরকে আত্মসাৎও করে ফেলেছেন। ধর্মঠাকুরের নামটি রয়েছে, হয়ে গেছেন শিব। এমনকি ধর্মঠাকুর কোথাও কোথাও বৈষ্ণবও হয়ে গেছেন এবং নামের সঙ্গে নারায়ণ যুক্ত হয়ে গেছে। ধর্মঠাকুর ছাড়া চন্দ্রকোনায় আরেকটি উল্লেখযোগ্য ঐতিহাসিক স্মৃতিচিহ্ন আজও আছে। কোনো স্থাপত্যের বা ভাস্কর্যের নিদর্শন নয়, কীর্তিস্তম্ভও নয়, মানব জাতির একটি শাখা। সরাক নামে তন্তুবায় বণিকদের একটি শাখা জাতি চন্দ্রকোনায় বাস করেন। একসময় তাঁরা চন্দ্রকোনার অত্যন্ত সমৃদ্ধিশালী সম্প্রদায়ে ছিলেন। কাপড়ের ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছেন। চন্দ্রকোনায় সরাক তন্তুবায়দের যে পল্লীতে বাস ছিল, তা আজ সম্পূর্ণ পরিত্যক্ত বলা চলে। বিরাট বিরাট শূন্য জীর্ণ অট্টালিকা আজও সরাকদের অতীত ঐশ্বর্যের ঐতিহাসিক সাক্ষীরূপে চন্দ্রকোনায় রয়েছে। দেখলে অবাক হতে হয়। চন্দ্রকোনায় সরাকদের ঐশ্বর্য সম্বন্ধে কিংবদন্তিও অনেক আছে। সরাক জাতির প্রসিদ্ধ ধনিক ব্যবসায়ী গুরুদাস করদত্ত পুত্রের বিবাহের সময় লক্ষ লক্ষ টাকা খরচ করেছিলেন। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধের কথা। কলকাতার মল্লিকদের বা ছাতুবাবু লাটুবাবুদের তুলনায় বিলাসিতা তিনি কম করেননি। বর্ষাকালে ব্র্যাকেটে শ্রাবণে পুত্রের বিবাহ দিয়েছিলেন বলে চন্দ্রকোনা থেকে ক্ষীরপাই পর্যন্ত ব্র্যাকেটে ক্ষীরপাইয়ে কন্যাপক্ষের বাস ছিল ব্র্যাকেট ক্লোজড। প্রায় 8 মাইল পথ উপরে চালা বেঁধে ঢেকে দিয়েছিলেন এবং তার দুপাশে ঝাড়লণ্ঠন ঝুলিয়ে দিয়েছিলেন। বর্ষার সময় বৃষ্টি হলেও বরের শোভাযাত্রার যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছিল। হাতি ঘোড়াসহ শোভাযাত্রা এই পথ ধরেই গিয়েছিল। এই কাহিনীর মধ্যে অবিশ্বাস্য কিছু নেই। চন্দ্রকোনা ক্ষীরপাই অঞ্চলের তন্তুবায়রা অনেকেই লক্ষপতি ছিলেন। আজও তাঁদের বসতবাড়ির ধ্বংসাবশেষ দেখলে যে কেউ প্রাচীন কোনো ঐতিহাসিক নগরের ধ্বংসাবশেষ বলে মনে করবেন। চন্দ্রকোনার সরাক তন্তুবায়দের ঐতিহাসিক স্মৃতিচিহ্ন বলেছি, কারণ আচারে বিচারে তাঁরা সম্পূর্ণ হিন্দু হলেও আজও তাঁরা বুদ্ধোপাসনা করেন। মাছ মাংস খান না, এমনকি মাছ স্পর্শ পর্যন্ত করেন না। কুলদেবতা বুদ্ধের পূজা করে অন্যের পূজা করেন। চন্দ্রকোনার অযোধ্যাগড়ের বর্ধন বংশ ব্র্যাকেটে সুবর্ণ বণিক ব্র্যাকেট ক্লোজড পূর্বে যে বৌদ্ধ ছিলেন, তাদের বংশ পরিচয় থেকে জানা যায়।
মার্কণ্ডেয় বর্ধন নামে তাঁদের পূর্বপুরুষ চৌহান রাজাদের আমলে তমলুকের অন্তর্গত বাবিচোর বা বালিঘোর নামে কোনো স্থান থেকে এসে চন্দ্রকোনায় বসবাস করেন এবং পরে খানাকুল কৃষ্ণনগরের শ্রীপাদ অভিরাম গোস্বামীর শ্রীপাটে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন। এদের বাড়িতে শ্রী চৈতন্য চরিতামৃতের হাতে লেখা পুঁথির শেষে বর্ধনদের বংশপরিচয় প্রসঙ্গে এই কথা লেখা ছিল। শ্রীল গোপীনাথ পদে জানাইল নতি, শ্রী অভিরাম সন্তানে দীক্ষা করাইলা তথি, বৌদ্ধ ধর্ম ত্যাগী চন্দ্রকোনা বাস কইল, শ্রীচাঁদ ঠাকুরে তিহ পৌরোহিত্য দিল। স্বরাগ নামটিরও বিশেষ তাৎপর্য আছে মনে হয়। তন্তুবায়দের মধ্যে কেন এদের স্বরাগ বলা হয় তাও ভাববার বিষয়। আমার মনে হয় শ্রাবক কথা থেকে স্বরাগ হয়েছে চলতি ভাষায়। শ্রাবক বলা হয় বুদ্ধ পাশকদের। তন্তুবায় বণিকদের মধ্যে এরা বৌদ্ধধর্মী হয়েছিলেন বলেই এদের স্বরাগ নামটি আজও রয়ে গিয়েছে এবং এরা একটি শাখা জাতিতে পরিণত হয়েছেন।